কখন কোথায় কিভাবে দুটি মানুষের মনের মিলন হয়ে যায় তা কেউ বলতে পারে না। ঠিক এমনভাবে আজকে আমাদের গল্পের নায়ক একটি নতুন জায়গায় এক অচেনা মেয়ের প্রেমে পড়ে যায়। তারপর সে তাকে পাওয়ার জন্য পুরো শহরের সঙ্গে লড়তে থাকে, কিন্তু তাকে পাওয়ার পরে বাধে দুটি পরিবারের মধ্যে সমস্যা। তারা ভেবেছিল পরিবার না মেনে নিলেও ভালোবাসা থাকলে তারা সুখী থাকবে। তাদের বিশ্বাসটি কি সত্যি পূর্ণতা পেয়েছিল? সেটাই দেখব আজকের কাহিনীটিতে। মুভির শুরুতে ডক্টর লেলিন সত্যম আর তার পরিবারকে দেখানো হয়। লেলিন সত্যম নিজে একজন নাস্তিক ছিলেন, আর তিনি সবাইকে ঈশ্বরের প্রতি অন্ধভক্তি, কুসংস্কার এইসব থেকে দূরে থাকার কথা বলতেন। তার পরিবারের প্রত্যেকেই তার মতো নাস্তিক ছিল, কেবলমাত্র তার স্ত্রী ছাড়া। তিনি মোটামুটি ল্যাপটপে ঈশ্বরের নামগান আর পূজাপাঠ করতেন। আর এই পরিবারের ছোট ছেলে বিপ্লব হলো আমাদের গল্পের নায়ক। বিপ্লব একটি বিএসএনএল কোম্পানিতে কাজ করে। সে অফিসে গিয়ে তার বস ম্যাডামকে জানায় সে মুম্বাইয়ের দৌড়ঝাঁপ জীবনে হাঁপিয়ে উঠেছে, তাই তাকে যেন কাশ্মীরে পোস্টিং করানো হয়। ম্যাডাম তাকে বারবার বলে, তুমি সত্যি কাশ্মীরে যেতে চাও তো? তখন বিপ্লব বলে, হ্যাঁ ম্যাম, কাশ্মীরে প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আবহাওয়া, তারপর গাছ থেকে টাটকা আপেল পেড়ে খাওয়ার মজাই আলাদা। তখন ম্যাডাম একজনকে ডেকে পাঠায়, যার সবেমাত্র নতুন বিয়ে হয়েছে। সে কাশ্মীরে পোস্টিং চাইছিল না, তাই তার সঙ্গে পোস্টিং চেঞ্জ করে দেয়। এরপর পাম্পুর স্টেশন দেখানো হয়। সেখানে বিপ্লবকে আনতে আসে একজন কেয়ারটেকার, যে ফোনে তার গার্লফ্রেন্ড সুইটির সঙ্গে কথা বলছিল। কেয়ারটেকারটির নাম ছিল পিতবাস। পিতবাস তার গার্লফ্রেন্ড সুইটিকে বলতে থাকে মুম্বাই থেকে কোনো অফিসার এই কাশ্মীরে পোস্টিং নেবেন না। তখন ট্রেন ঢোকে আর সে চেক করতে থাকে কেউ এসেছে কিনা। সে ভাবে কেউ আসেনি। তখনই বিপ্লব ট্রেন থেকে নামে। পিতবাস পেছন ঘুরে চমকে যায় আর তাকে জিজ্ঞেস করে, স্যার আপনি কোথায় ছিলেন? তখন বিপ্লব বলে, সামনের ভিউ নেওয়ার জন্য ট্রেনের ড্রাইভারের পাশে বসেছিলাম। এরপর তারা গাড়ি করে বেরিয়ে পড়ে। বিপ্লব গাড়িতে যেতে কাশ্মীরের সৌন্দর্য দেখতে থাকে। সে তার বন্ধুকে ফোন করে জানায় কাশ্মীর কত সুন্দর পরিবেশ, শুধু রাজার জন্য একটি রানীর দরকার। এরপর হঠাৎ তাদের সামনে বোম ব্লাস্ট হয় আর চারিদিক থেকে গুলি চলতে থাকে। তখন কেয়ারটেকার পিতবাস বলে, এবার মন ভরেছে তো স্যার প্রাকৃতিক সৌন্দর্য দেখে? ওই পাশে পাকিস্তানের বর্ডার। আপনি যদি না আসতেন তাহলে এখন আমি সুইটির সঙ্গে থাকতাম। এই সব কিছু হয়েছে আপনার জন্য। তখন সেখানে একজন আর্মি অফিসার আসে আর তাদেরকে ধমকে সেখান থেকে চলে যেতে বলে, আর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। তাদের পৌঁছতে অনেক রাত হয়ে যায়। অফিস থেকে তাদেরকে একটি কোয়ার্টার দেওয়া হয়, যেটা দেখে বিপ্লব বলে, এখানে কি কোনো হোটেল আছে? তখন পিতবাস বলে, এখানে শুধু এইগুলোই পাবেন। এরপর কোনো রকম রাতটুকু কাটিয়ে দেয়। পরদিন সকালে বিপ্লব যখন টয়লেটে যায়, সেটা এতটাই বাজে ছিল যে সেটা দেখে সে ভয় পেয়ে যায়। বিপ্লব দৌড়ে পিতবাসের কাছে যায়, তাকে বলে ভালো কমফোর্টেবল টয়লেট আছে কিনা। তখন পিতবাস তাকে পাহাড়ে বরফের মধ্যে নিয়ে যায় আর সেখানে সে লাগ যা গলে গানটি শুনতে থাকে। তখন বিপ্লব বলে, এটা ঠিক সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করছে না। তখন পিতবাস বলে, এটা সুইটির প্রিয় গান। এরপর যখন বিপ্লব পানি চায় তখন দেখে পানি জমে বরফ হয়ে গেছে। পিতবাস বলে, স্যার এটারও উপায় আছে। এই বলে সে উনুনের আঁচে বরফ গলিয়ে পানি করে দেয়। এরপর তারা সকালে ব্রেকফাস্টের জন্য কিছু কিনতে বেরোয়, কিন্তু সেখানে মার্কেট সব বন্ধ। তখন বিপ্লব পিতবাসকে বলে, সব দোকান বন্ধ কেন? পিতবাস বলে, কাল এখানে অ্যাটাক হয়েছে, তাই এখন কারফিউ চলবে 4-5 দিন। বিপ্লব বলে, তাহলে খাবার পাবো কিভাবে? পিতবাস বলে, সবার বাড়িতে গিয়ে বলতে হবে যদি কেউ দয়া করে খাবার দেয়। এরপর তারা বেরিয়ে পড়ে। বিপ্লব খাবার চাইলে প্রথমে একজন আপেল দেয়, তারপর আবার অন্যজনকে চাইলে সেও তাকে আপেল দেয়। এরপর সবাই শুধু আপেলই দিতে থাকে। বিপ্লব রেগে একজন মহিলাকে বলে, আপেল ছাড়া অন্য কিছু দাও। তখন মহিলা তাকে ঝাড়ু নিয়ে তাড়া করে। এরপর বিপ্লব দৌড়তে শুরু করে আর আপেলগুলো রাস্তার একজন ভিক্ষুককে দিয়ে হাঁপাতে হাঁপাতে ম্যাডামকে ফোন করে। ম্যাডাম তখন আপেল কিনছিল। ম্যাডাম বিপ্লবকে বলে, কি বিপ্লব, খুব মজা করছো নিশ্চয়ই, আর অনেক টাটকা টাটকা আপেলও খাচ্ছ নিশ্চয়ই। বিপ্লব তখন ম্যাডামকে ট্রান্সফারের কথা বললে ম্যাডাম নেটওয়ার্ক প্রবলেম শুনতে পাচ্ছে না বলে ফোন কেটে দেয়। এর পরের দিন বিপ্লব একটি বাড়িতে ফোনের লাইন ঠিক করতে গেলে সেখানেও তাকে আপেল খেতে বললে সে না বলে সেখান থেকে চলে আসে। এরপর তারা একটি ছোট্ট নৌকোয় করে হ্রদের মধ্যে ঘোরার সময় বিপ্লব একটি মেয়েকে দেখতে পায়, আর ইনি হলেন আমাদের গল্পের নায়িকা আরাধ্যা। তারা ফুল কিনছিল। এমন সময় আরাধ্যা বিপ্লবকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আর তার বন্ধুকে জানায়। বিপ্লব পিতবাসকে বলে তাড়াতাড়ি নৌকোকে এগিয়ে নিয়ে যেতে। শেষে বিপ্লব নিচে নৌকোকে সামনে এগিয়ে নিয়ে যায়
আর এইদিকে আরাধ্যার বন্ধুও মাঝিকে বলে তাড়াতাড়ি সামনে এগোতে। এরপর তারা পাড়ে এসে তাড়াতাড়ি হেঁটে পালাতে থাকে, কিন্তু বিপ্লব তাদের পিছু ছাড়ে না। বিপ্লব তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, বলে 2 মিনিট দাঁড়ান, কথা আছে আপনার সঙ্গে। তখন আরাধ্যার বান্ধবী বলে আমরা পাকিস্তান থেকে এসেছি, এর ছোট ভাই ফিরোজ যার বয়স 8 বছর তাকে খুঁজতে এসেছি। এদের পুরো পরিবার জঙ্গি, তাই আমাদের থেকে দূরে থাকো, না হলে AK-47 দিয়ে উড়িয়ে দেবে। বিপ্লব তা শুনে বলে আগে ফ্রেম হয়ে যাক, তারপর না হয় মরবো। এই বলে বিপ্লব তার ID কার্ডটি দিয়ে দেয়। আরাধ্যা আসলে পুনেতে থাকে, আর সে একটি কোম্পানিতে জব করে। কাশ্মীরে তাদের কোম্পানি থেকে ট্যুরে নিয়ে এসেছিল, কিন্তু তাদের বসটা ছিল খুবই স্ট্রিক্ট, তাই সে সবাইকে ঘুরতে নিয়ে এসেও তাদের সবাইকে দিয়ে কাজ করাচ্ছে। এরপর তাদের বস সবাইকে আরাধ্যা কোথায় জানতে চায়। তারা কেউ জানে না আরাধ্যা কোথায়। বস আরাধ্যাকে ফোন করে। বস বলে আরাধ্যা তুমি কোথায়? ক্লায়েন্ট প্রেজেন্টেশন নেওয়ার জন্য আমার গলা টিপছে। এটা শুনে আরাধ্যা ভয়ে ফোনটা তার বান্ধবীকে দিয়ে দেয়। তার বান্ধবী তাদের বস চতুর স্যারকে উল্টাপাল্টা বুঝিয়ে ফোন রেখে দেয়। এরপর আরাধ্যা মহাবলেশ্বর মন্দির যাওয়ার জন্য একজন লোককে বলে। আসলে তার দিদিমার হাঁটুর ব্যথা কমানোর জন্য মন্দিরে গিয়ে নারকেল ফাটাতো, কিন্তু সেই লোকটি খুব খারাপ লোক ছিল। এরপর সেখানে বিপ্লব আরাধ্যাকে দেখতে পায়। তাকে দেখা মাত্র বলে তোমার ছোট ভাই ফিরোজকে খোঁজার জন্য একটা অ্যানাউন্সমেন্ট করলে কেমন হয়। এই বলে বিপ্লব চিৎকার করে বলে ফিরোজ নামের কেউ আছো এখানে? তখন সেখানে সব খারাপ লোকগুলো এক এক করে হাত তুলে বলতে থাকে আমি ফিরোজ। এরপর সেই লোকগুলো তাদের উপর হামলা করে। তারা 4 জন সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, আর সেই লোকগুলো তাদের পেছনে ধাওয়া করতে থাকে। এরপর তারা একটি বাইকের গ্যারেজ থেকে বাইক ও স্কুটার নিয়ে পালাতে থাকে, কিন্তু সেখানেও সেই লোকগুলো চলে আসে। এরপর এক এক করে সবাইকে মেরে তারা ফাইনালি মহাবলেশ্বর মন্দিরে চলে আসে। এরপর আরাধ্যা যখন মন্দিরে যাবে তখন বিপ্লব বলে তুমি তো মুসলিম, তাহলে হিন্দু মন্দিরে কী জন্য? তখন আরাধ্যার বান্ধবী বলে ফিরোজের জন্য আরা যা খুশি করতে পারে, যে কোনো জায়গায় প্রার্থনা করতে পারে, কারণ সব কিছুর মালিক একজনই। এরপর বিপ্লব তাদের সাথে যেতে চাইলে তার বান্ধবী বারণ করে, তাদেরকে ভেতরে আসতে না বলে। কারণ হিসাবে বলে আরাধ্যা একাই প্রার্থনা করতে পছন্দ করে, তাই। এরপর সেখানে একজন সাধু বাবা আসে। সে এসে বিপ্লবকে বলে কোনোদিন মন্দিরে গেছো? তখন বিপ্লব বলে না। এরপর সাধু বাবা বলে তুমি খুব শীঘ্রই মন্দিরেও যাবে, মাথায় টিকাও লাগাবে। এই বলে সাধু বাবা একটি আপেল বিপ্লবকে দিয়ে চলে যায়। এরপর আরাধ্যা তার বান্ধবী আসে। তখন বিপ্লব বলে আজকের রাতটা আমাদের কাছে থেকে যাও। আরাধ্যা প্রথমে যেতে চায়নি, কিন্তু তারপর তার বান্ধবী বলে যদি সেই লোকগুলো আমাদের ওপর আবার হামলা করে, এর চেয়ে বরং থেকে যাওয়াই ভালো। এরপর তারা 4 জন মিলে কোয়ার্টারে যায়। সেখানে গিয়ে আরাধ্যার বান্ধবী তাদের বস চতুর স্যারকে ফোন করে সব কথা বলে। চতুর স্যার বলে কাল সকালে তারা আনতে আসবে। এরপর বিপ্লব রুমের মধ্যে চলে আসে আর আরাধ্যাকে খাবার দেয়, আর বলে অনেক কষ্ট করে দূর থেকে এনেছি। আরাধ্যা যখন সেই খাবারটি খোলে তখন সেটা দেখে তার গা গুলিয়ে আসে, আর সেখান থেকে দৌড়ে বাইরে চলে যায়। বিপ্লব আসলে মাটন বিরিয়ানি এনেছিল। বাইরে এসে আরাধ্যা তার বান্ধবীকে বলে এ আমাকে কি খাওয়াচ্ছে, আমি একজন ব্রাহ্মণ মেয়ে, আমি নিরামিষ ছাড়া কিছুই ছুঁই না, আমার মাথা ঘোরাচ্ছে, দেখবি ও নরকে গিয়ে আগুনে জ্বলবে। তখন বিপ্লব আসে আর বলে আপনার এইসব পছন্দ নয় বেগম, আমি যতদূর জানি পাকিস্তানে সবাই এইসব কিছুই পছন্দ করে। তখন আরাধ্যার বান্ধবী বলে আপনার কি মনে হয় ইন্ডিয়াতেই শুধুমাত্র নিরামিষ খায়? পাকিস্তানেও নিরামিষভোজী মানুষ আছে। আরাধ্যা পাকিস্তানি নিরামিষভোজী মুসলিম। এটা শুনে বিপ্লব কনফিউজড হয়ে যায়। এরপর বিপ্লব ভাবতে থাকে এইবার নিরামিষ খাবার কোথা থেকে আনবে। তখন প্রীতবাস খাবার নিয়ে সবে বসেছে। বিপ্লব তাকে ভুলভাল বুঝিয়ে তার কাছ থেকে জোর করে খাবার নিয়ে নেয়। এরপর তাদেরকে ঘুমানোর সময় প্রীতবাস একই রুমে ঘুমানোর কথা বললে বিপ্লব বলে বেগমদের অসুবিধা হবে। প্রীতবাস বলে বোনের মতোই তো। কেন স্যার, আপনার নয়? তখন বিপ্লব বলে বোন নয় আমার, তোমার ভাবি হবে। বিপ্লব বলে আপনারা ঘুমান, আমরা বাইরে পাহারা দিচ্ছি। এরপর আরাধ্যা তার বান্ধবীকে বলে আমার ভয় হচ্ছে, এই ঠান্ডায় আমি না ওর ফ্লাটিংয়ের শিকার হয়ে যাই। এরপর সকাল হয় আর বিপ্লব আরাধ্যার কেয়ার করতে থাকে, আর সঙ্গে ফিরোজ মানে আরাধ্যার ভাইকে খুঁজতে থাকে। প্রীতবাস আর বিপ্লব মিলে কাশ্মীরে যত অনাথ ফিরোজ আছে সবাইকে ধরে আনে আরাধ্যার সামনে, কিন্তু আরাধ্যা সবাইকে না বলে দেয়।
যতজন ছোট বাচ্চাকে আনে তাদের সবাইকে ফেরত দিতে গেলে তারা সবাই যেতে চায় না। তারা বলে তাদের সবার ওপর অনেক অত্যাচার করে। তখন বিপ্লব তাদের সবাইকে একটা মিলিটারি ক্যাম্পের আশ্রয়স্থলে নিয়ে যায়। সেখানে আর্মি অফিসাররা মাইকে অ্যানাউন্স করে, ফিরোজ নামের একটি বাচ্চা এখানে আছে, তার পরিবারের কেউ থাকলে এখানে এসো। তখন একজন মহিলা ছুটে আসে আর তার ছেলেকে জড়িয়ে ধরে। এটা দেখে বিপ্লব আরাধ্যাকে বলে, এতদিন আপনাকে ইমপ্রেস করার জন্য সব কিছু করেছিলাম, কিন্তু আজকে প্রতিজ্ঞা করছি আমি আপনার ভাই ফিরোজকে ঠিক খুঁজে দেব। এরপর তারা আবার ফিরোজকে খুঁজতে বেরোয়। এর পরের সিনে বিপ্লব আর প্রীতবাস অনেকটা দূরে কাওয়া চা আনতে যায় আরাধ্যার পছন্দ বলে। তারা যখন ফিরে আসে তখন দেখে পুরো রুম ফাঁকা পড়ে রয়েছে আর আয়নায় লেখা, আমি আমার ভাই ফিরোজকে পেয়ে গেছি, তাই আমি পাকিস্তান চলে যাচ্ছি। এটা দেখে বিপ্লব খুব কষ্ট পায়। তখন প্রীতবাস বলে, আমি আগেই জানতাম ঠিক এমনটাই হবে। তখন বিপ্লব বলে, আমি যে করে হোক বেগমকে খুঁজব, দরকার হলে আমি পাকিস্তান যাব। এই বলে তারা দুজন স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। স্টেশনে পাকিস্তান যাওয়ার ট্রেনে বিপ্লব পাগলের মতো আরাধ্যাকে খুঁজতে থাকে। সবাইকে বলতে থাকে বোরখা পরার সঙ্গে একটি 8 বছরের ছোট ছেলে রয়েছে, মেয়েকে দেখেছো কিনা? কিন্তু সবাই না বলে। বিপ্লব হার মেনেই নিচ্ছিল। এমন সময় পুনে যাওয়ার ট্রেনে আরাধ্যাকে দেখতে পায়। এরপর বিপ্লব সেখানে এসে আরাধ্যাকে বলে, বেগম তুমি ভুল ট্রেনে উঠেছো, এরা পাকিস্তান যাবে না। আর তোমার ভাই ফিরোজ কোথায়? চলো বেগম, আমি পাকিস্তান যাব, দরকার হলে তোমার মা বাবাকে বোঝাবো, ওঠো বেগম। তখন আরাধ্যা বলে, বেগম নয়, ব্রাহ্মণ। তখন আরাধ্যা তার নাম বলে আর সঙ্গে এটাও বলে কোথার থেকে এসেছে। এরপর আরাধ্যার বান্ধবী সব সত্যি কথা বলে দেয়। তখন বিপ্লব বলে, তুমি কি আমাকে ভালোবাসো? আরাধ্যা বলে, আমি ঈশ্বর আর ভাগ্যের ওপর বিশ্বাস করি। ফিরোজকে খোঁজার জন্য তুমি যা করেছো, যেভাবে একা একটা মেয়েকে সাহায্য করেছো, তোমার জন্য আমি মহাবলেশ্বর মন্দির যেতে পেরেছি। আর সেদিন যখন বললে তুমি আমাকে ছাড়বে না, আমি মুখে কিছু না বললেও আমার চোখ সেদিন সব কিছু বলে দিয়েছিল। তখন পেছন থেকে একজন ব্রাহ্মণ প্রবচন শুনছিল ফোনে। বিপ্লব তাকে বলে, পণ্ডিত মশাই, আপনার এইসব ফালতু জিনিস বন্ধ করুন। তখন আরাধ্যা বলে, তুমি এইসব কি বলছো? এটা মহান প্রবচন গুরুদেবের। আরাধ্যা বিপ্লবকে ক্ষমা চাইতে বলে। সঙ্গে বলে, যিনি প্রবচন দিচ্ছেন তিনি কে জানো? ইনি হলেন আমার বাবা। তখন বিপ্লব আবারও জিজ্ঞাসা করে, কে? তখন সেই পণ্ডিত মশাইটি বলে, পুনের সবচেয়ে বড় মহারাজ সাখারাম মহারাজ। এরপর সাখারামকে দেখানো হয়। তখন বিপ্লব বলে, তুমি আমার বাবাকে জানো? রাষ্ট্রীয় নাস্তিক সংগঠনের প্রেসিডেন্ট লেনিন সত্যম। তখন আরাধ্যা বলে, তুমি ওনার ছেলে? ওনার নাম শুনলেই বাবা রেগে যায়, যেন কেউ ব্রহ্মা হত্যা করে দিয়েছে। কিছুতেই মানবে না বাবা এসব। তখন বিপ্লব বলে, আমি তোমার জন্য পাকিস্তান আসবো বলেছিলাম, আর এখন এইটুকু রিস্ক নিতে পারবো না। এরপর একটি নিউজ রুম দেখানো হয়, যেখানে সাখারাম মহারাজ আর ডক্টর লেনিন সত্যমকে ডাকা হয় চন্দ্রগ্রহণ সম্পর্কে বিস্তারিত বলার জন্য। কিন্তু সেখানেও ঝামেলা হয় আর তারা দুজন সেখান থেকে চলে যায়। এরপরের সিনে বিপ্লব আবার তার ম্যাডামের কাছে যায় পোস্টিং মুম্বাইতে করার জন্য। ম্যাডাম অনেক কষ্টে তার ট্রান্সফার মুম্বাইতে করে। এরপর ম্যাডাম বলে, মেয়েটা কি ফুলের মতো সুন্দর নাকি? তখন বিপ্লব বলে, ফুলের থেকেও বেশি সুন্দর। এরপর বিপ্লব তার মায়ের কাছে যায়। তখন তার মা হেডফোনে সাখারাম মহারাজের প্রবচন শুনছিল। তার মাকে বলে, তোমাকে শাশুড়ি মা বলবে এমন বৌমা কি তোমার চাই? তখন তার মা হ্যাঁ বলে। এরপর বিপ্লব বলে, সাখারাম মহারাজের মেয়ে আরাধ্যা তোমার বৌমা হবে। এইটা শুনে তার মা খুশি হয়ে আরাধ্যার সঙ্গে কথা বলতে চায়। আরাধ্যা ছাদে সে কথা বলছিল। এমন সময় তার ঠাকুমা চলে আসে। তার ঠাকুমা পেছন থেকে সব কথা শুনে নিয়ে বলে, কাকে শাশুড়িমা বলছিস? তখন আরাধ্যা বলে, আগে বলো তুমি প্রেশারের ওষুধ খেয়েছো তো? তাহলে তোমাকে কথাটা বলবো। এরপর আরাধ্যা তার ঠাকুমাকে বললে তার ঠাকুমার মাথা ঘুরে যায়। এরপরের দিন সকালে বিপ্লব আর তার মা মন্দিরে যায় সাখারাম মহারাজের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে বিপ্লবের মা বলে, আমি আর আমার ছেলে ঈশ্বরের খুব বিশ্বাস করি, কিন্তু আমার স্বামী করে না। এতে আপনার কোনো সমস্যা নেই তো? তখন সাখারাম মহারাজ না বলে। তারপর বিপ্লবের মা বলে, তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিন। এটা শুনে সাখারাম মহারাজ অবাক হয়ে যায়। এরপরে দৃশ্যে সাখারাম মহারাজ আরাধ্যাকে বকাবকি করতে থাকে। সঙ্গে আরাধ্যার জামাইবাবু ও তার শ্বশুরমশাইকে ভুলভাল বোঝাতে থাকে। এরপর আরাধ্যার ঠাকুমা তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করায় দেখা করার জন্য, কিন্তু শর্ত একটাই, বাড়িতে যাবে না, বাইরে কোথাও দেখা করবে। অপরদিকে বিপ্লব তার বাবাকে বোঝাতে থাকে। তার বাবাও রাজি হয়, কিন্তু শর্ত একই, বাইরে কোথাও। এরপর তাদের দুই পরিবারের মেট্রোর মধ্যে দেখা করে।
সেখানে সাখারাম মহারাজ শুভ সময়ের কথা বললে ডক্টর লেলিন সত্যম তাকে অপমান করে এবং রেগে চলে যেতে নেয়। তখন বিপ্লব তার বাবাকে আটকায়। এরপর মহারাজ কুষ্টি দেখতে চাইলে বিপ্লবের মা কুষ্টি বের করলে তার বাবা ছিঁড়ে দেয়। তখন তার মা বলে, এই নিন গুরুজি, অরিজিনাল কুষ্টি আমার কাছে। সাখারাম মহারাজ বলে, ছেলের কুষ্টিতে দোষ রয়েছে, এই জন্য বাবা ও ছেলে দুজনকেই যোগ্য করে গরুদান করতে হবে, না হলে ওদের কখনো সন্তান হবে না। তখন ডক্টর লেলিন সত্যম বলে, এই বিয়ে হবে না। এই বলে সবাই চলে যায়। এরপর দুই পরিবারে ঝামেলা হয়। আরাধার বাবা আরাধাকে বাড়ি থেকে তার জিনিসপত্র সমেত বের করে দেয়। আরাধা কাঁদতে থাকে। বিপ্লব এসে আরাধাকে নিয়ে যায়। তারা প্রমিস করে ধর্ম, জাত, পাত সব কিছু ঊর্ধ্বে তারা তাদের ভালোবাসা দ্বারা সবাইকে প্রমাণ করে দেখাবে, আর দুজনের কেউ কখনোই তাদের পরিবারের পক্ষ নেবে না। এরপর তারা বিয়ে করে নেয়। আর বাইরে সাংবাদিকরা টিভিতে প্রচার করতে থাকে ব্রাহ্মণ সাখারাম মহারাজের মেয়ের সঙ্গে নাস্তিক ডক্টর লেলিন সত্যমের ছেলের বিয়ের কথা। তাদের দুই পরিবার টিভিতে দেখতে থাকে এইসব খবর। তারা রেগে যায়। শুধুমাত্র আরাধার ঠাকুমা আর বিপ্লবের মা খুশি হয়। বিয়ের পর আরাধা আর বিপ্লব দুজন মিলে ম্যাডামের কোয়ার্টারে যায়। সেখানে তারা রাতের খাবারও খায়, অনেক গল্প করে। ম্যাডাম তার কুকুরটি আরাধাকে নিতে বলে। সঙ্গে তাদেরকে বলে কোয়ার্টারে সবে মাত্র রং হয়েছে, আজকের রাতটা এখানে থাকার জন্য বললে বিপ্লব বলে না, তারা চলে যাবে। এরপর তারা তাদের কোয়ার্টারে চলে যায়। কোয়ার্টারে ঢোকার মুখে আরাধ্যা বলে, যদি বাম পা ভেতরে রাখি তাহলে তোমার বাবা রাগ করবেন, যদি ডান পা ভেতরে রাখি তাহলে আমার বাবা রাগ করবেন। তখন বিপ্লব আরাধ্যাকে কোলে করে ভেতরে ঢোকে। এই রকমভাবে তাদের দিনগুলো কাটতে থাকে। তারা একে অপরের খেয়াল রাখতো, পাশে থাকতো, মারামারি খুনসুটি সঙ্গে আনন্দে দিনগুলি কাটতে থাকে। আরাধ্যা দোকানে গিয়ে একটি ঠাকুরের মূর্তি দেখে কেনার ইচ্ছে হচ্ছিল, কিন্তু সে সেটা নেয় না। পরে বিপ্লব সেই মূর্তিটা এনে আরাধ্যাকে সারপ্রাইজ দেয়। এরপর আরাধ্যা প্রেগনেন্সি টেস্ট করতে থাকে, কিন্তু প্রতিবারই সে রেজাল্ট নেগেটিভই পায়। এইভাবে 1 বছর কেটে যায়। তারপর একদিন আরাধ্যার প্রেগনেন্সি টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। সে দৌড়ে গিয়ে বিপ্লবকে কথাটা জানায়। বিপ্লবও খুব খুশি হয় এটা শুনে। এরপর তারা ডক্টরের কাছে যায়। বিপ্লব তার বন্ধুকে ফোন করে জানায় যে সে চাচা হতে চলেছে আর মিষ্টি নিয়ে নার্সিংহোমে আসতে বলে। তখন আরাধ্যা বেরিয়ে আসে। বিপ্লব আরাধ্যাকে জিজ্ঞাসা করে সব ঠিক আছে কিনা। তখন ডক্টর বেরিয়ে এসে জানায় যে আরাধ্যার মিসক্যারেজ হয়েছে। আরাধ্যা কাঁদতে থাকলে বিপ্লব বলে, আমরা অন্য কোথাও গিয়ে টেস্ট করাবো। তখন ডক্টর বলে, যেখানে করান না কেন রেজাল্ট একই আসবে। তারপর তারা যখন বাইরে আসে তখন বিপ্লবের বন্ধু মিষ্টি নিয়ে আসে। তখন বিপ্লব বলে, এই তো সবেমাত্র বিয়ে হয়েছে আমাদের, এরই মধ্যে বাচ্চার কী দরকার। তখন তার বন্ধু বলে, তাহলে মিষ্টি কি করব। বিপ্লব আর কিছু না বলে চলে যায়। অপরদিকে বিপ্লবের বন্ধু এখানে আসার আগে আরাধ্যা জামাইবাবুকে বলে দেয় আরাধ্যা প্রেগনেন্ট বলে। আরাধ্যার মন খারাপ বলে বিপ্লব তাকে গাড়িতে আসার সময় বোঝাচ্ছিল। আর এইদিকে আরাধ্যার জামাইবাবু আরাধ্যার বাবাকে গিয়ে বলে দেয় যে আরাধ্যা প্রেগনেন্ট। তখন আরাধ্যা ঠাকুমা রাজি করায় আরাধ্যার বাবাকে আরাধ্যার বাড়িতে যাওয়ার জন্য। অপরদিকে বিপ্লবের বাবা বিপ্লবের অফিসের সামনে বাজি ফাটাতে থাকে আনন্দে। অপরদিকে আরাধ্যার বাবা চলে আসে আরাধ্যা আর বিপ্লবের কোয়ার্টারে। আর এদিকে বিপ্লবের মা বাবাও তাদের কোয়ার্টারে চলে আসে। তারপর দু ফ্যামিলির মধ্যে খুব ঝামেলা হতে থাকে। তখন আরাধ্যা জানায় যে সে প্রেগনেন্ট না। তখন সবাই চলে যায় আর বিপ্লব আরাধ্যার ওপর রেগে যায় আর দরজা বন্ধ করে দেয়। পরদিন সকালে আরাধ্যা যখন ছাদে জামা কাপড় মেলছিল তখন বিপ্লব এসে আরাধ্যাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এরপর এখানেও তাদের মধ্যে ঝামেলা হয়। তখন বিপ্লবের ম্যাডাম এসে তাদের ঝগড়া বন্ধ করানোর চেষ্টা করে। তখন আরাধ্যা ম্যাডামকে একটু খারাপ কথা বলে দিলে বিপ্লব রেগে যায়। আরাধ্যাকে বলে ম্যাডামকে সরি বলার জন্য। এরপর আরাধ্যা সরি বলে। এরপর বিপ্লব ম্যাডামের সঙ্গে স্কুটারে করে অফিসে যাওয়ার সময় বিপ্লব বলে কখনো বউদেরকে তাদের জায়গা দেখিয়ে দিতে হয়। এটা শোনার পর ম্যাডাম বিপ্লবকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে বলে, এইবার তুমি হেঁটে হেঁটে অফিসে আসো, কারণ আমিও তো কারোর বউ। এরপর বিপ্লব তার ভুল বুঝতে পারে। তখন সে আরাধ্যার পিছু পিছু ঘুরতে থাকে, সরি বলতে থাকে, কিন্তু আরাধ্যা ওসবে আর পাত্তা দেয় না। একদিন মেট্রোতে করে যখন আরাধ্যা অফিসে যাচ্ছিল সেখানেও বিপ্লব এসে আরাধ্যাকে সরি বলতে থাকে। তার জন্য কফিও করে আনে। আরাধ্যাকে বারবার কফি খেতে বলার সময় আরাধ্যা যখন নেয় না তখন একজন বৃদ্ধ মহিলা ভাবে বিপ্লব আরাধ্যাকে ডিস্টার্ব করছে। তখন বৃদ্ধ মহিলা বিপ্লবকে ধমকে দূরে দাঁড়াতে বলে। এমন সময় কিছু ক্রিকেট প্লেয়ার ছেলেগুলো মেট্রোতে উঠে আর বৃদ্ধ মহিলার নাতনিকে বিরক্ত করতে থাকে। তারপর তারা আরাধ্যার সঙ্গে বাজে বাজে কথা বলে, বিরক্ত করতে থাকে। তখন বিপ্লব রেগে গিয়ে তাদের এলোপাথারিভাবে মারতে থাকে। তারপর ছেলেগুলো ভয় পালিয়ে যায়।
এরপর বাড়ি এসে বিপ্লব আরাধ্যাকে জড়িয়ে ধরে কথা দেয় সে ল্যাবে যাবে টেস্ট করাতে। এরপর তারা ল্যাবে যায়, সেখানে গিয়ে দেখে বিশাল লম্বা লাইট। এরপর তারা সবাইকে এদিক সেদিক ভুলভাল বুঝিয়ে আগে চলে যায়। এরপর আরাধ্যা অফিসের পার্টিতে বিপ্লব যায়। তখন আরাধ্যার বস বিপ্লবকে অপমান করে। তখন বিপ্লব প্রচুর ড্রিঙ্ক করে আর সেখানে ঝামেলা করে, এমনকি আরাধ্যার বসকেও ধরে পেটায়। এরপর আরাধ্যা আবার রেগে যায় আর দুজন আলাদা ঘুমানোর সিদ্ধান্ত নেয়। এর পরের দিন সকালে বিপ্লবের ম্যাডাম বলে, আমরা আমাদের মেয়ের জন্মদিন পালন করার জন্য কেরালা যাচ্ছি, তুমি আর আরাধ্যা দুজনে চলে আসো। আরাধ্যারও মন ভালো হয়ে যাবে। বিপ্লব বাড়িতে গিয়ে আরাধ্যাকে জানায়। তখন আরাধ্যা যেতে রাজি হয়। তারা যখন নৌকোয় যাচ্ছিল তখন মাঝি বলে, আমার বোটে করে যারা যায় তাদের বিয়ে হয় অবশ্যই, আবার যদি কোনো স্বামী স্ত্রী যায় তাহলে তাদের বাচ্চাও হয় খুব তাড়াতাড়ি। এরপর আরাধ্যার গা গুলাতে থাকে। তখন সেখানে বিপ্লব আরাধ্যাকে জল দেয় আর বলে, শরীর অসুস্থ যদি বলতে পারতে তাহলে আসতাম না। তখন আরাধ্যা বলে, আমি বললে তুমি কি শুনতে? আর আমি এখানে এসেছি ম্যাডামের জন্য। বার্থডে শেষ হওয়ার পরই আমি তোমার জীবন থেকেও চলে যাব। এরপর তারা পার্টিতে পৌঁছায়। সেখানে গিয়ে তারা তো পুরো অবাক। ম্যাডামের মেয়ে আসলে বেঁচে নেই, মারা গেছে অনেক বছর আগে। আর তার স্মৃতির টানেই তারা প্রত্যেক বছর তার জন্মদিন পালনের জন্য এখানে আসে। এরপর ম্যাডাম আর তার হাজব্যান্ড তাদের গল্পগুলি আরাধ্যা আর বিপ্লবের সঙ্গে শেয়ার করে। এরপরের দিন সকালে বিপ্লব যখন ঘুম থেকে উঠে তখন আরাধ্যাকে খুঁজে পায় না। বিপ্লব চারিদিকে আরাধ্যাকে খুঁজতে থাকে। শেষে যখন নৌকোর মাঝিকে জিজ্ঞাসা করে তখন তারা জানায় আরাধ্যা চলে গেছে। বিপ্লব তখন মাঝিকে বলে নৌকো বের করানোর জন্য। তখন তারা বলে বাইকে গেলে তাড়াতাড়ি হবে। এরপর বিপ্লব যখন যায় তখন দেখে আরাধ্যা লঞ্চের জন্য অপেক্ষা করছে। আরাধ্যা বিপ্লবকে জানায়, তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো। এরপর আরাধ্যা তার বাবার বাড়ি চলে যায়। এরপর বিপ্লব আরাধ্যার সঙ্গে দেখা করতে গেলে তাকে দেখা করতে দেয় না। তাকে বলে, যদি তুমি আর তোমার বাবা মিলে যজ্ঞ করো তবে তুমি আরাধ্যার সঙ্গে দেখা করতে পারবে। বিপ্লব বাড়িতে গিয়ে তার বাবাকে বলে যজ্ঞ করার জন্য। তখন তার বাবা বলে আরাধ্যাকে ছেড়ে দিতে। বিপ্লব তার বাবাকে বলে, তোমার আর মায়ের মধ্যে মতামতের অনেক ফারাক, তারপরেও কি তুমি মাকে ছেড়েছ? তখন তার বাবা বলে না। বিপ্লব তখন বলে, কেন? তার বাবা বলে, আমার স্ত্রীকে আমি ভালোবাসি, আমি তাকে ছাড়তে পারবো না। তখন বিপ্লব বলে, তাহলে আমার স্ত্রীকে আমি কি করে ছেড়ে দেব? এর পরের দিন সকালে বিপ্লব মন্দিরে যায় পূজা আর যজ্ঞের জন্য। সেখানে আরাধ্যাও আসে, কিন্তু আরাধ্যা বিপ্লবের সঙ্গে কথা বলে না। এরপর বিপ্লবের মা এসে তাকে ধুতি পরিয়ে দেয়। বিপ্লব তার মাকে জিজ্ঞাসা করে, বাবা আসেনি? তখন তার মা বলে, সে কি ছেলের জন্য ভাবে? সে তার নিজের জেদ নিয়েই থাকে। আর ওইদিকে আরাধ্যার জামাইবাবু তার শ্বশুরমশাইকে বলে, দেখে নিও কিছুতেই আসবে না ডক্টর লেনিন সত্যম। তখনই হঠাৎ বিপ্লবের বাবা ডক্টর লেনিন সত্যম মন্দিরে প্রবেশ করে। তাকে দেখে সবাই খুব অবাক হয়ে যায়। বিপ্লবের বাবা সমস্ত পূজা যজ্ঞ করতে রাজি হয়। এরপর বিপ্লব আর তার বাবা মিলে যজ্ঞতে বসে। তাদের যজ্ঞ সম্পূর্ণ হওয়ার আগে বৃষ্টি নেমে আসে, ফলে তারা মন্দিরের ভেতর চলে আসে আর তাদের যজ্ঞ অসম্পূর্ণ থেকে যায়। তখন বিপ্লবের বাবা আরাধ্যার বাবাকে বলে, যে করে হোক আমি যজ্ঞ সম্পূর্ণ করব, কারণ সব কিছুর আগে আমার ছেলে আর বৌমার সুখ। তখন আরাধ্যার বাবা বলে, যদি বৃষ্টি না আসতো তবে আমি নিজেই যজ্ঞ বন্ধ করে দিতাম, কারণ শাস্ত্র আর সিদ্ধান্তের মাঝে পড়ে আমরা আমাদের মানুষত্বকে ভুলে গিয়েছিলাম। যদি আজ যজ্ঞ হয়ে যেত তাহলে হয়তো শাস্ত্র জিতে যেত, কিন্তু মনুষ্যত্ব হেরে যেত। তাই এইসব বন্ধ করা দরকার। অপরদিকে আরাধ্যাকে বিপ্লব বলে, আমি যে করেই হোক যজ্ঞ সম্পন্ন করব। তখন আরাধ্যা বলে, আমার সন্তানের দরকার নেই, আমরা একে অপরের খেয়াল রেখে সারাটা জীবন কাটিয়ে দেব। এরপর কেটে যায় 1 বছর। আরাধ্যা আর বিপ্লবের মিষ্টি একটা মেয়ে হয়েছে, আর তাদের দুই পরিবার তাদের মেয়েকে নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আরাধ্যা বিপ্লব তাদের মেয়েকে নিয়ে সুন্দর একটি সময় কাটাতে থাকে আর তার নাম দেয় খুশি। এর সঙ্গেই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।